কোটি নয়, জামাত নেতার ব্যাগে মিলেছে ৭৪ লাখ টাকা। ব্যবসার অর্থ দাবি করে নাটক সাজানোর অভিযোগ। দলটির অনৈতিক প্রভাব বিস্তারের প্রমাণ বলছে বিএনপি। রাত পোহালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম। জঙ্গি হামলার শঙ্কা না থাকলেও সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী এবং সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার প্রত্যয় সিএসের। ভোট গণনায় থাকবে স্বচ্ছতা। নির্বাচনের পরদিন সকালে ফল ঘোষণার শক্ত হাতে অনিয়ম প্রতিহতের হুঁশিয়ারি। অর্ধকোটি নয়, সৈয়দপুর বিমানবন্দরে আটক ঠাকুরগাঁও জেলা জামাত আমিরের ব্যাগে মিলেছে ৭৪ লাখ টাকা। দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে যৌথ বাহিনীর হাতে আটকের সময় তিনি জানিয়েছিলেন ব্যাগে ৫০ লাখের বেশি টাকা রয়েছে, তবে গণনা করে মেলে প্রায় ১.৫ কোটি। এ ঘটনায় কেন্দ্রীয় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সংবাদ সম্মেলন করে দাবি করেন এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা। নাটক সাজিয়ে আটক করা হয়েছে তাকে। ভোটের আগের দিন বুধবার ঢাকা থেকে বিমানে নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছান জামায়াত নেতা বেলাল উদ্দিন প্রধান। তার সঙ্গে থাকা ব্যাগে তল্লাশিতে মেলে বিপুল পরিমাণ টাকা। সেনা হেফাজতে জিজ্ঞাসাবাদে জানান তিনি ঠাকুরগাঁও জেলা জামাতের আমির, পেশায় কলেজ শিক্ষক। দাবি করেন তার সঙ্গে থাকা টাকা তার গার্মেন্টস ব্যবসার। কলেজের শিক্ষক আপনি? আচ্ছা, কত টাকা আছে এখানে আপনার লাগেজে? এখানে 50 প্লাস। 50 প্লাস আছে। 50 প্লাস আছে, 50 লাখ। হ্যাঁ, কিসের টাকা এগুলো? ব্যবসা। কিসের ব্যবসা করেন? গার্মেন্টস। পুলিশ জানায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তল্লাশি চালিয়ে অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামাত আমিরকে আটক করা হয়। তিনি অর্ধকোটির বেশি টাকার তথ্য দিলেও গণনা করে মেলে ৭৪ লাখ টাকা। আমাকে নীলফামারী এসপি ফোন দিয়ে জানান যে ভাই, আপনার জেলা জামাতের আমির বেলাল উদ্দিন প্রধানকে ৫০ লাখ টাকা সহ সৈয়দপুর বিমানবন্দরে আটক করা হয়েছে। আমি ঠিক এতটুকু বিষয় জানি এবং এই সংক্রান্তে যে আইনি প্রক্রিয়া, পরবর্তীতে এই টাকার সোর্স এবং তদন্ত, এই সব সম্পূর্ণ কিছুই সৈয়দপুরে নীলফামারীর আন্ডারে হবে। নির্বাচনের আগের দিন টাকাসহ ঠাকুরগাঁও জেলা জামাত আমিরের আটকের খবরে শুরু হয় তোলপাড়। যদিও দলটির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের দাবি করেন টাকা উদ্ধারের বিষয়টি ভিন্ন খাতে নেয়ার চক্রান্ত চলছে। এই অর্থ নির্বাচন সংশ্লিষ্ট নয়, তার ব্যবসার টাকা বলেও জানান তিনি। তিনি যাচ্ছেন ঢাকা এয়ারপোর্ট থেকে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ডোমেস্টিক টার্মিনাল। তখন এটা সেখানকার দায়িত্বরত কর্মকর্তারা জেনেছেন। নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ বলেছেন যে আভ্যন্তরীণ রুটে এই ধরনের অর্থ পরিবহনে কোনো বাধা নেই। অনাপত্তিপত্র তিনি দিয়েছেন। পরিকল্পিতভাবে একটা মোটিভেটেড এবং জামাত ইসলামীকে তার নেতৃবৃন্দকে এটা প্রশ্নবিদ্ধ করার জন্য এই কাজটা করা হয়েছে। যেখান থেকে তিনি স্টার্ট করেছেন সেখানে তারা দেখেছেন, তারা সেখানে ওকে করেছেন, অথচ পৌঁছার পরে সেখানে গিয়ে এই নাটকটা সাজানো হয়েছে। কিছুটা অসুস্থ বোধ করায় যৌথ বাহিনীর হেফাজতে হাসপাতালে নেওয়া হয় বেলাল উদ্দিনকে। তদন্তের পর এই বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে জানায় আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তৌফিক মাহমুদ, সময় সংবাদ। নীলফামারীতে জামাত নেতার টাকার ব্যাগ জব্দের ঘটনা দলটির অনৈতিক প্রভাব বিস্তারের প্রমাণ বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদি আমিন। বিকেলে গুলশানের সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। বিকাশ নম্বর সংগ্রহ করে আর্থিক প্রলোভন দেওয়ার প্রক্রিয়া এবং জান্নাতের টিকিট বিক্রির বিষয়টি সাধারণ ভোটাররা প্রত্যাখ্যান করেছে বলে মন্তব্য করেন মাহদি আমিন। স্পষ্টতই আচরণবিধির এই লঙ্ঘন গণবিচ্ছিন্ন রাজনৈতিক দলটির দেউলিয়ত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা প্রমাণ করছে। ইতিপূর্বে আমরা দেখেছি দেশব্যাপী দলটির নেতাকর্মীরা বাসায় বাসায় গিয়ে ভোটারদের বিকাশ নম্বর ও ভোটার আইডি নিয়েছিলেন। তবে বিকাশ, রকেট বা নগদের মাধ্যমে এভাবে অবৈধ অর্থ প্রেরণ বা জান্নাতের টিকিটের প্রলোভনকে ধর্মপ্রাণ দেশবাসী ইতিমধ্যেই প্রত্যাখ্যান করেছেন।
রাত পোহালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। 13.25 কোটি ভোটারের রায়ে নির্ধারিত হবে কার নেতৃত্বে চলবে নতুন বাংলাদেশ। এবার নির্বাচনে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি ও জামাত নেতৃত্বাধীন জোট। ভোটের আগের দিন কেন্দ্রে কেন্দ্রে যাচ্ছে ব্যালট পেপার সহ নির্বাচনী সরঞ্জাম। নিরাপত্তায় মোতায়েন রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। টানা প্রচারণা শেষে ভোটের জন্য প্রস্তুত দেশ। শেরপুর 3 আসনে প্রার্থীর মৃত্যুতে ভোট হচ্ছে 299 আসনে। এবার মাত্র 83 জন নারী সহ প্রতিদ্বন্দ্বিতা করছেন 2028 জন। এর মধ্যে রাজনৈতিক দলের ব্যানারে লড়ছেন 1755 জন, আর বাকি 273 জন স্বতন্ত্র প্রার্থী। নির্বাচনের আগের দিন রাজধানীতে ছুটির আমেজ থাকলেও কর্মব্যস্ত বিভাগীয় কমিশনারের কার্যালয়। এখান থেকে ব্যালট পেপার, ভোট বাক্স, অমোচনীয় কালি সহ ভোটের সব সরঞ্জাম পাঠানো হয় ঢাকার 20টি আসনের কেন্দ্রে কেন্দ্রে। ঢাকা 17 আসনের 124টি কেন্দ্রের জন্য ভোটের সামগ্রী পাঠানো হয় বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে। মিরপুর আদর্শ উচ্চ বিদ্যালয় থেকে ঢাকা 15 আসনের 127টি কেন্দ্রে বিতরণ করা হয় নির্বাচনী সরঞ্জাম। বেলা 11টা থেকে কেন্দ্রে বিতরণ শুরু হয়েছে। অলরেডি প্রায় আমরা 20%-এর মতো, প্রায় 25 থেকে 30টা কেন্দ্র বিতরণ হয়ে গেছে। এখানে প্রিজাইডিং অফিসাররা তাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং যানবাহন বুঝে পাওয়ার পরে তাদেরকে আমরা মালামাল বুঝে দেই। উত্তরা কমিউনিটি সেন্টার থেকে পাঠানো হয় ঢাকা 8 আসনের 218টি কেন্দ্রের সরঞ্জাম। ঢাকা 13 আসনের 138টি কেন্দ্রেও পাঠানো হয় ভোটের সামগ্রী। যথাসময় পাইছি, আমরা এখন কেন্দ্রে চলে যাব নির্দিষ্ট সময়ের মধ্যে। আর এছাড়া আমাদের কোনো হ্যারাসমেন্ট এখানে হয়নি। আমাদের পুলিশ, আনসার বাহিনী সবাই আছেন, সবাই সহযোগিতাপূর্ণভাবে। প্রতিটি কেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন রয়েছেন সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যরা। ভোট গ্রহণ কর্মকর্তাদের নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা পর্যবেক্ষণে কাজ করছে প্রশাসন। বিভাগীয় কমিশনার জানান, ঢাকার 1400 কেন্দ্র ঝুঁকিপূর্ণ হলেও ভোট নিয়ে নিরাপত্তা ঝুঁকি নেই। যে কোনো পরিস্থিতি সামাল দিতে প্রস্তুত প্রশাসন। নিরাপত্তার কোনো ঝুঁকি আছে মনে করছি না। আমাদের হিসাব মতো প্রায় 98%-এর উপরে আমাদের কেন্দ্রগুলো সিসিটিভি ক্যামেরার আওতায় আছে। আমরা কনফিডেন্ট যে কোনো ধরনের সিচুয়েশন সামাল দেওয়ার মতো অবস্থা আমাদের আছে। এবারের ভোট ঘিরে আগ্রহও তুঙ্গে। বিশেষ করে প্রথমবার ভোট দিতে মুখিয়ে আছেন তরুণরা। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলেই প্রত্যাশা সাধারণ নাগরিকদের। আমি অনেক এক্সাইটেড যে আমি জীবনের প্রথম ভোট দিব। আর বাংলাদেশে হয়তো স্বৈরাচারী সরকারের পরে একটা ফেয়ার একটা নির্বাচন হইতাছে, এটা নিয়ে আমরা অনেক খুশি। এই দেশে আমরা যারা নাগরিক আছি, আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক। এর ভিতর থেকেই আমাদের বেছে নিতে হবে কে নেত্রী হইবে বাংলাদেশে। তো সবসময় আমরা মনে করতে আছি নিরাপত্তা ভালো আছে, আমরা ঠিক মতন ইনশাল্লাহ ভোট দিতে পারবো। এই যে গাড়ি নিয়ে আসলাম, এখন তো আর যাইতে পারতেছি না, ভোটও দিতে পারবো। এটাই প্রার্থনা করি সরকারের কাছে যে যেন সুস্থ নির্বাচন হয়। এবারের নির্বাচনে বিএনপির সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে জামাতের নেতৃত্বাধীন 11 দলীয় ঐক্যের। জয় পরাজয়ের ফয়সালা করবেন 12,77,11,899 ভোটার। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখছিলাম, যেখানে আমাদের সহকর্মী জানাচ্ছিলেন যে নির্বাচনকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেমন ধরনের পদক্ষেপ নিয়েছে, নিরাপত্তার যাবতীয় বিষয়গুলো। কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনের সরঞ্জাম পৌঁছানোর বিষয়ে আরও জানাতে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন আমার সহকর্মী এমদাদুল হক। এমদাদ, নির্বাচনী সরঞ্জামাদি সন্ধ্যার মধ্যেই আশা করছি যে পৌঁছে যাবে, যেটি আমাদের সহকর্মীরা এর আগেই বলেছেন যে নির্বাচনী সরঞ্জামাদি এবং নির্বাচন সংশ্লিষ্ট যারা রয়েছেন নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে নির্বাচনের সরঞ্জামাদি একেবারে কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাবে সন্ধ্যার মধ্যে। আশা করছি সবগুলো কেন্দ্রে কেন্দ্রেই পৌঁছে গেছে। এখন যে বিষয়টি সেটি হচ্ছে নিরাপত্তা জোরদার কেমন রয়েছে, নিরাপত্তা রক্ষা বাহিনী যারা রয়েছেন তাদের তৎপরতা কেমন, এবং যারা প্রিজাইডিং অফিসার আছেন, নির্বাচনী কর্মকর্তা যারা আছেন তারা আসলে কি করছেন, এখন কি অবস্থা আছে, সেই বিষয়গুলো সম্পর্কে আমাদের সহকর্মীরা জানাবেন। আসবো আমরা এখন যেতে চাই আমাদের মাঠের সহকর্মীদের সঙ্গে, যারা সেই বিষয়গুলো আমাদেরকে জানাবেন। কেন্দ্রে কেন্দ্রে চলছে ভোট গ্রহণের প্রস্তুতি। আর মাত্র 13 ঘন্টা 20 মিনিটের মতো বাকি রয়েছে ভোট গ্রহণ, তারপরেই শুরু হবে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা, সে খবর আমরা জানবো। কাকরাইল এলাকায় আছেন সহকর্মী ফারুক ভূঁইয়া রবিন, পাবনায় আছেন স্বপন আহমেদ এবং কিশোরগঞ্জে আছেন কামরুজ্জামান মামুন। সরাসরি প্রথমেই যাচ্ছি রবিনের কাছে। আর মাত্র 13.5 ঘন্টা পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং একই সঙ্গে দেশের ইতিহাসে প্রথমবারের মতন একই দিনে গণভোটও কিন্তু অনুষ্ঠিত হবে। অর্থাৎ এর আগে যে 3টি গণভোট হয়েছিল সেটি কিন্তু আলাদা আলাদা দিনে হয়েছিল, কিন্তু এবারই প্রথম একই দিনে
মানে সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং সেই জায়গায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী সহ নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছেন তাদের সবার পক্ষ থেকে কিন্তু যে ব্যাপক প্রস্তুতি নেওয়া কিংবা যে শেষ মুহূর্তে যে প্রস্তুতিগুলো নেওয়ার কথা সেগুলো কিন্তু সম্পন্ন করা হয়েছে এবং নিরাপত্তা ব্যবস্থা সেটি কিন্তু রাজধানী জুড়ে বেশ জোরদার করা হয়েছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের সামনে। এখানে আপনাদেরকে যদি জানাতে চাই, এখান থেকেই কিন্তু ঢাকা ৮ আসনের বিভিন্ন কেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছিল। তো তার সামনে এখনও পর্যন্ত আমরা দেখছি যে পুলিশ এবং র্যাবের সদস্যরা বেশ সতর্ক অবস্থানে রয়েছেন। যদিও এখন পর্যন্ত আপনাদেরকে জানাতে চাই যে বিকেল নাগাদ কিন্তু এখান থেকে অর্থাৎ উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে নির্বাচনী যে সরঞ্জামগুলো পাঠানোর কথা ছিল যে কেন্দ্রে সেগুলো কিন্তু যে বিকালের মধ্যেই পাঠানো হয়েছে। কিন্তু তারপরও যে নিরাপত্তাগত যে দিকগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখনও এই জায়গা সহ মানে রাজধানীর বিভিন্ন পয়েন্টে বেশ সতর্ক অবস্থানে রয়েছে। আরেকটি বিষয় যদি আপনাদেরকে জানাতে চাই, আমরা কিন্তু বেশ কয়েকটি কেন্দ্রেও গিয়েছিলাম কেন্দ্রের সবশেষ প্রস্তুতির জন্য। তো সেইগুলোও কিন্তু আমরা যেটি দেখেছি যে কেন্দ্রগুলোতেও সবশেষ যে প্রস্তুতিগুলো সম্পূর্ণ করার কথা রয়েছে সেগুলো কিন্তু শেষ করে নিচ্ছেন প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সহ নির্বাচন পরিচালনার সঙ্গে সম্পৃক্ত যারা রয়েছেন তারা। আমরা যখন নির্বাচন পরিচালনাকারী কর্মকর্তাদের সঙ্গে কথা বলছিলাম অর্থাৎ প্রিজাইডিং কর্মকর্তা সহ অন্যদের সঙ্গে, তখন তারা বলছিলেন যে মানে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব সহ আনসার এবং অন্যান্য যে আইনশৃঙ্খলা বাহিনীর যে সদস্যগুলো রয়েছে তাদের পক্ষ থেকে তাদেরকে আশ্বস্ত করা হয়েছে যে কোনো ধরনের সহায়তার জন্য আইনশৃঙ্খলা বাহিনী, সবকটি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু যে প্রস্তুত রয়েছেন। আমরা যদি আপনাদেরকে জানাতে চাই যে এই নির্বাচনে কিন্তু আগামীকালের যে নির্বাচন উপলক্ষে প্রায় 10 লাখের মতো আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য অর্থাৎ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি সহ প্রায় 10 লাখের মতন যে মানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেগুলো তাদেরকে সারা দেশে মোতায়েন করা হয়েছে। তো এখন থেকে যদি সব কিছু মানে বলতে চাই যে 13.5 ঘন্টার পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আমাদের সহকর্মীরা দেশের নানা প্রান্ত থেকে খোঁজখবর রাখছেন। আমরা একটু ঢাকার বাইরে যাব, পাবনাতে রয়েছেন আমাদের সহকর্মী স্বপন, যাচ্ছি তার কাছে। স্বপন, পাবনার যে 702টি কেন্দ্র রয়েছে সেই কেন্দ্রগুলো কিন্তু পুরোপুরি একদম ভোটারদের জন্য প্রস্তুত করা হয়েছে। আমি এই মুহূর্তে রয়েছে পাবনা 5 সদর যে আসন, অর্থাৎ এই আসনের একটি কেন্দ্রে, সেন্ট্রাল গার্লস হাই স্কুল। এই কেন্দ্রে আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। নিশ্চয়ই দেখছেন যে ভোটারদের জন্য পুরোপুরি এই কেন্দ্রটি প্রস্তুত করা হয়েছে। ভোটাররা আসবেন, তাদের নির্ধারিত যে কার্যক্রম আছে সেগুলো শেষ করবেন এবং তারপরে এই বুথের মধ্যে গিয়ে তাদের নির্ধারিত যে প্রার্থী রয়েছেন তাদেরকে তারা ভোট প্রদান করবেন। তো এই কেন্দ্র সহ আমি এই আসন সহ এই আসন ছাড়াও পাবনার যে 5টি আসন রয়েছে বিভিন্ন সেন্টারে আমি গিয়েছি। প্রত্যেকটি সেন্টারে ব্যালট পেপার পৌঁছানোর সাথে সাথে, নির্বাচনী সরঞ্জাম পৌঁছানোর সাথে সাথেই আসনগুলোতে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। আপনি নিশ্চয়ই আমার ফ্রেমে দেখতে পাচ্ছেন এই কেন্দ্রে যেরকম নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, পুলিশ সদস্য রয়েছে, আনসার সদস্যরা রয়েছে, পাশাপাশি অন্যান্য কেন্দ্রতেও কিন্তু একইভাবেই যখন ব্যালট পৌঁছে গেছে বা নির্বাচনী সরঞ্জাম যখন পৌঁছে গেছে তখন কিন্তু এই নিরাপত্তা ব্যবস্থাটা আরো বাড়ানো হয়েছে। বিশেষ করে যেসব কেন্দ্রগুলোতে ঝুঁকিপূর্ণ বা অধিক ঝুঁকিপূর্ণ সেখানেও কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যেসব কেন্দ্র অধিক ঝুঁকিপূর্ণ সেখানে পুলিশ সদস্যরা যারা আছেন তাদের বডি ক্যামের ব্যবস্থা করা হয়েছে। তো সব মিলিয়ে বলতে হয় যে এই পাবনার যে আসনগুলো রয়েছে 5টি আসন, এই 5টি আসনের বেশিরভাগ কেন্দ্রই কিন্তু বুথ থেকে শুরু করে অন্যান্য যে কার্যক্রম সেটি কিন্তু একেবারে ভোটারদের জন্য প্রস্তুত হয়ে গেছে। এবং এই ধারায় অন্যান্য আসনগুলোতে বা অন্যান্য আসনের সেন্টারগুলোতে রয়েছে। তো বলা হচ্ছে এখানকার যারা কর্মকর্তারা দায়িত্বে আছেন তারা বলছেন যে যেভাবে আসলে নিরাপত্তা ব্যবস্থা ভোটারদের জন্য করা হয়েছে ও ভোটাররা আসবে উৎসব মুখর পরিবেশে তারা এই বুথগুলোতে ভোট প্রদান করবেন। তো এখন পর্যন্ত এতটুকুই ছিল আমার কাছে পাবনার 5 আসন থেকে ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং প্রস্তুতির যে সবশেষ অবস্থা। আমরা চলে যাব কিশোরগঞ্জে, সেখানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী কামরুজ্জামান মামুন। আমরা তার কাছ থেকে জানবো সেখানকার অবস্থা। ইটুনা পূর্বগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, এবং এই কেন্দ্রে মোট ভোটার রয়েছেন 3198 জন এবং প্রতিটি ভোটারের জন্যই যে নির্ধারিত ব্যালট, সেই ব্যালট এরই মধ্যে এই কেন্দ্রে এসে পৌঁছেছে। অর্থাৎ শুধু ব্যালট না, ব্যালটের সঙ্গে যে নির্বাচনী অন্যান্য সরঞ্জামাদি রয়েছে সেগুলো সব এসে পৌঁছেছে। অমোচনীয় কালি, সিল প্যাড থেকে শুরু করে প্রয়োজনীয় সবকিছুই
সেনা সদস্যদের কড়া নিরাপত্তায় এই কেন্দ্রে এসে পৌঁছেছে। ইলেকট্রাল এনকোয়ারি কমিটির কাছে জানান, রিটার্নিং অফিসারের কাছে জানান, স্থানীয় পুলিশ প্রশাসনকে জানান, ওনারা জানিয়েছেন, তারপর আমাদেরকে জানিয়ে গেছেন। এখন আমাদের দিক থেকে যেটুকু তাগিদ দেওয়ার আছে আমরা নিশ্চয়ই সেটুকু দেব। এই হচ্ছে আমার আজকের ব্রিফিং। একটা দুর্ভাগ্যজনকভাবে একটা ঘটনা, আমাকে কোর্ট করে একটা ফাইন্যান্সিয়াল একটা ইস্যুতে বলা হয়েছে, কোর্ট করা হয়েছে যে একটা ঊর্ধ্বসীমা আমি নাকি বলেছি যে 5 কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই। এটা বলার এখতিয়ার, অধিকার, ক্ষমতা আমার নেই এবং আমি এটা বলিনি। আপনাদের কাছে সর্বসম্মুখে বলছি এটা আমাকে মিসকোট করা হয়েছে। দয়া করে এরকম মিসকোট করবেন না, এটা প্লিজ মিসকোট করেন না। কারণ আমরা এখন একটা কি বলা যেতে পারে, একটা ভালো নির্বাচনের দ্বার প্রান্তে দাঁড়িয়ে যদি আমরা আমাদের এই অপতথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করি, সেটা অত্যন্ত দুঃখজনক হবে। আমাকে জানতে যেটা চাওয়া হয়েছিল সেটা হচ্ছে যে একটা বোধহয় কোনো একটা অর্থের ব্যাপারে আমি বলেছি, দেখেন যারা এটা ইন্টারসেপ্ট করেছে তারা এই ব্যাপারে সোর্স, অ্যামাউন্ট অ্যান্ড পারপাস অফ দ্য ফান্ড, এটার উপরে তারা সিদ্ধান্ত নেবেন। দ্যাট ইজ দ্য রিজন, দ্যাট ইজ দ্য অনলি থিং আই হ্যাভ সেইড। এখন এটাকে যদি এখন দুর্ভাগ্যজনকভাবে মিসকোট করা হয়, সেটা আমার জন্য অত্যন্ত অপমানজনক এবং আমি অত্যন্ত ক্ষুব্ধ এবং আমি আমার ক্ষুব্ধ প্রতিক্রিয়া আপনাদের মাধ্যমে জানাচ্ছি। এরকম অপতথ্য অনুগ্রহ করে দেওয়া থেকে বিরত থাকবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ। ওকে, আমি আইনি ব্যাখ্যার কোনো ব্যাপার নেই। যে আমি আবারও বলছি, যে কর্তৃপক্ষ এটাকে ইন্টারসেপ্ট করেছেন বিষয়টা তাদের। আমি কোনো আইনের ব্যাখ্যাটা তো তারা দিবেন যারা ইন্টারসেপ্ট করেছেন, আমি কেন দিব? আমার তো কোনো অধিকার আছে, আমার কি ক্ষমতা আছে? আমি কি বলতে পারি যে এত টাকা পর্যন্ত ঊর্ধ্বসীমা, বা এত টাকা নিতে পারবেন বা এত টাকা নিতে পারবেন না? কেন বলবো? আমার হু অ্যাম আই টু ডিসাইড দি অ্যামাউন্ট আপার লিমিট অ্যান্ড হাউ ডু আই সে ইট? আই ডু নট হ্যাভ এনি অথরিটি। তো আইনের ব্যাখ্যার কি আছে? আইনের ব্যাখ্যাটা যারা ইন্টারসেপ্ট করেছেন তারা দিবেন, তাদের কাছে আইনি ব্যাখ্যা, আমার কাছে তো না। আপনারা যদি আমার কাছে আইনি ব্যাখ্যা চান তাহলে তো এটা আমার প্রতিও অবিচার করা হচ্ছে। আপনারা আবারও একই জিনিস করতেছেন। দয়া করে এই অপতথ্য সংস্কৃতির থেকে দয়া করে বেরিয়ে আসেন। আমাকে বিস্কোট করার আগে দয়া করে এটা করেন না। আমরা একটু ক্রস চেক করে নিতে পারতাম, নাম্বার 1, সেটা হয়নি। দ্বিতীয় জিনিসটা হচ্ছে যে আমি আবার আই রিপিট দ্য ওয়ার্ড, আমাকে মিসকোট করা হচ্ছে। এটা করেন না, অনুগ্রহ করে করেন না। 13 ঘন্টা বাকি ইলেকশনের একটা ভালো দিকে আমরা আগাচ্ছি। আমরা সবাই সচেষ্ট থাকি যেন আমরা ইলেকশনটাকে সুন্দরভাবে করতে পারি। আইনের ব্যাখ্যার কথা যেটা বলছেন সেটা যারা ইন্টারসেপ্ট করেছে তারা দিবে, আমি না। ধন্যবাদ। আমরা এতক্ষণ ছিলাম আগারগাঁয়ে নির্বাচন কমিশনে, সেখানে কথা বলছিলেন নির্বাচন কমিশন সচিব। আমরা এখানে যেটি দেখতে পাচ্ছি যে এই যে পূর্বগ্রাম মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র, এই কেন্দ্রে নির্বাচনী সরঞ্জামাদি এর মধ্যেই এসে পৌঁছেছে। অর্থাৎ 150টি যে ভোট কেন্দ্র রয়েছে এই কিশোরগঞ্জ 4-এ, 150টি ভোট কেন্দ্রেই কিন্তু সমস্ত প্রয়োজনীয় সরঞ্জাম এসে পৌঁছেছে। বলে রাখি যে এই কেন্দ্রের নিরাপত্তায় এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বলতে 2 জন পুলিশ সদস্য রয়েছেন এবং 13 জন আনসার সদস্য এখানে রয়েছেন। 13 জন আনসারের মধ্যে 9 জন পুরুষ সদস্য এবং 9 জন নারী আনসার সদস্য দায়িত্বে রয়েছেন। প্রিজাইডিং অফিসারের সঙ্গে কথা হচ্ছিল, তিনি বলছিলেন যে তাদের যে আনুষ্ঠানিকতা, সেই আনুষ্ঠানিকতা একেবারে শেষ, এখন শুধুমাত্র অপেক্ষা ভোট গ্রহণের। অর্থাৎ এইখানে শুধু নয়, প্রত্যন্ত এবং দুর্গম যে হাওরের কয়েকটি কেন্দ্র রয়েছে, আমরা সেখান থেকেও ঘুরে এসেছি। সেখানে দেখেছি যে সেখানেও নিরাপত্তায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। আমরা রাস্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের টহল দেখেছি। সেনাবাহিনী, বিজিবি, পুলিশ সবাই আসলে সচেষ্ট রয়েছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। এবং আমরা বলে রাখি যে আজ সকাল থেকে যে 3টি উপজেলা রয়েছে, ইটনা, মিঠামইন এবং অষ্টগ্রাম, এই 3টি উপজেলা থেকেই নির্বাচনী সরঞ্জাম বিতরণ কার্যক্রম শুরু হয়েছিল বেলা 11টার দিকে এবং তারপর দিনভরই কিন্তু এই কার্যক্রম চলেছে এবং সন্ধ্যার আগেই সমস্ত কেন্দ্রে কেন্দ্রে এগুলো পৌঁছে গেছে। এর ভেতরে যে কয়েকটি
দূরবর্তী কেন্দ্র ছিল সেগুলোতেও সময় নিয়ে খুব সকালে সবার আগে সেগুলোতে পৌঁছানো হয়েছে। 4,08,352 জন ভোটার রয়েছেন এই মোট, যারা 150টি ভোট কেন্দ্রে আগামীকাল তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, তারা গণভোট দিবেন এবং তারা যে জাতীয় নির্বাচন সেই নির্বাচনেও তারা অংশ নেবেন। তো এই যে আয়োজন, এই আয়োজন বলা চলে পুরোপুরি সম্পন্ন হয়েছে এবং এখন এই কেন্দ্রে অবস্থান কামরুজ্জামান মামুনের সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়া আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। কামরুজ্জামান মামুন যোগ দিয়েছিলেন কিশোরগঞ্জ থেকে এবং তিনি তার আগে আমরা দেখেছি ইসি সচিব আক্তার আহমেদ তিনি ব্রিফ করেছেন তার বিরুদ্ধে কিছু অপপ্রচার করা হচ্ছে, কার্ড করা হচ্ছে, মিসকোড করা হচ্ছে তাকে, সে বিষয়ে তিনি জানাচ্ছিলেন। এবং এর আগে পাবনা থেকে আমাদের সহকর্মী স্বপন আহমেদ এবং তার আগে কাকরাইল থেকে ফারুক ভূঁইয়া রবিন আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরাখবর আমাদেরকে জানাচ্ছিলেন। রোজা আমরা দেখছিলাম যে আমাদের সহকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে আইন শৃঙ্খলা পরিস্থিতির খবরাখবর জানাচ্ছিলেন এবং কয়েকটা জায়গায় একটু বিচ্ছিন্ন ঘটনাও ঘটেছে এবং ভাঙচুরের ঘটনার খবরও আমরা পেয়েছি, আমাদের সহকর্মীরা আমাদেরকে জানিয়েছেন। এবং পাল্টাপাল্টি অভিযোগের যে ব্যাপার, সেই পাল্টাপাল্টি অভিযোগের ব্যাপারটিও কিন্তু চলে এসেছে। আমরা দেখেছি যে ঠাকুরগাঁও জেলা আমির তিনি আসলে টাকাসহ আটক হয়েছেন এবং সেটাকে জামাত বলছে যে ভিন্ন খাতে নেওয়া হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, নাটক করা হচ্ছে। এবং বিএনপির পক্ষ থেকে, বিএনপির মিডিয়া সেলের পক্ষ থেকে আমরা যেটি দেখতে পেয়েছি যে নির্বাচনী যে কমিটি রয়েছে সেটার যিনি মুখপাত্র মাহাদি আমিন তিনিও কিন্তু বলেছেন যে আসলে বিষয়টা সেরকম নয় জামাত যেরকমটা বলছে এবং তারা টাকার ঝঞ্ঝনানির কথা বলছে। এবং কুমিল্লাতে আমরা দেখেছি যে হাসনাত তিনি অভিযোগ করেছেন যে টাকা ছেটানো হচ্ছে ভোট কেনার জন্য। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু সাথে সাথে পদক্ষেপ নিয়েছে, অর্থাৎ সুষ্ঠু নির্বাচনের লক্ষ্যে যত রকম পদক্ষেপ নেওয়া যায় সবকিছুই তাদের দিক থেকে গ্রহণ করা হচ্ছে। ইমদাদ, আমরা পরবর্তী সংবাদে চলে যাচ্ছি, আপনার কাছে আমরা আবার আসব। কাল ভোট উৎসবের অপেক্ষায় দেশ কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ব্যালট সহ ভোটের সরঞ্জাম। সন্ধ্যার আগে সব কেন্দ্রে ভোটের সামগ্রী পৌঁছে যাবে বলে আশা সংশ্লিষ্টদের। রাত পোহালেই ভোট উৎসবের অপেক্ষায় দেশের মানুষ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম, স্বচ্ছ ব্যালট বক্স, অমোচনীয় কালি, দলীয় ভোটের জন্য সাদা ব্যালট পেপার ও গণভোটের জন্য গোলাপি ব্যালট পেপার, সিল, ভোটার তালিকা সহ ৪৫ ধরনেরও বেশি অন্যান্য সামগ্রী পাঠানো হয়। বিপুল সংখ্যক নিরাপত্তা বাহিনীর উপস্থিতিতে সংশ্লিষ্ট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের কাছে নির্বাচনী সামগ্রী হস্তান্তর করেন উপজেলা সহকারী রিটার্নিং অফিসার। নির্বাচন কর্মকর্তারা জানান সন্ধ্যার আগেই সব কেন্দ্রে নির্বাচনী সামগ্রী পাঠানো শেষ হবে। সকাল 10:30 থেকে আমরা আমাদের উপজেলা পরিষদ হলরুম থেকে দেওয়া শুরু করেছি। আমাদের এখানে আমরা যেগুলো দূরবর্তী কেন্দ্রগুলো আছে সেগুলোকে আমরা আগে আমরা সময় দিয়েছি এবং সেভাবে আমরা দিচ্ছি। স্ব কেন্দ্রের প্রিজাইডিং ও পুলিশ অফিসাররা ব্যালট সহ ব্যালট বক্স নিয়ে যান। দেশ জুড়ে উৎসবমুখর পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের আশা প্রশাসনের। সকাল থেকে আমরা মালামাল ভোট কেন্দ্রে পৌঁছানো শুরু হয়েছে। আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ আমরা সব ধরনের প্রস্তুতি রেখেছি যাতে আমরা অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ কেন্দ্রীয় ইলেকশন আমরা কন্ডাক্ট করতে পারি। নির্বাচনী সহিংসতায় শেরপুর ৩ আসনে এক প্রার্থীর মৃত্যুতে ২৯৯টি আসনের ৪২,৬৫৯টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ। দর্শক, নির্বাচনী সরঞ্জাম কেন্দ্রগুলোতে পৌঁছেছে কিনা এ বিষয়ে আরো খবর জানবো ইমদাদুল হকের কাছ থেকে। ইমদাদ, আপনাকে ধন্যবাদ। আমরা যেমনটি জানছিলাম আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছিলেন বিভিন্ন জায়গা থেকে দেশের। আমরা আবারও একটু যেতে চাই। কাল যেহেতু ভোট অনুষ্ঠিত হবে এবং এই ভোট উপলক্ষে কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে সরঞ্জাম। এই মুহূর্তে বরিশালে আছেন সহকর্মী মেহেদী হাসান বাপ্পি, গোপালগঞ্জে জয়ন্ত শিরালি, পটুয়াখালীতে আছেন মনির হোসেন বাদর এবং ফেনীতে আছেন আতিয়ার সজল। প্রথমে যাচ্ছি মেহেদী হাসান বাপ্পির কাছে। মাত্র কয়েক ঘন্টা বাকি, এরপরই কিন্তু অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। আমরা কিন্তু সকাল থেকেই দেখেছি জেলার বিভিন্ন উপজেলাগুলোতে, এই জেলার 6টি সংসদীয় আসনের বিভিন্ন উপজেলাগুলোতে কিন্তু নির্বাচনী সরঞ্জাম বিতরণ করেছে রিটার্নিং কর্মকর্তার দপ্তর। একই সাথে সহকারী রিটার্নিং কর্মকর্তারাও কিন্তু এই কার্যক্রমে অংশ নিয়ে অব্যাহত রেখেছিলেন কার্যক্রম। আর জেলার 10টি উপজেলার মধ্যে বিশেষ করে নদীবেষ্টিত হিজলা ও মেহেন্দিগঞ্জ সহ দুর্গম
দুর্গম এলাকাগুলোতে কিন্তু অগ্রাধিকার ভিত্তিতে অনেক আগেই সেই নির্বাচনী সরঞ্জামগুলো পাঠানো হয়েছিল। একটু আমরা রয়েছি এই মুহূর্তে বরিশাল শহরের 18 নম্বর ওয়ার্ড এলাকার যে সদর রোডের অশ্বিনী কুমার টাউন হলের যে কেন্দ্রটি রয়েছে সেখানটিতে আমরা রয়েছি। একটু জানিয়ে রাখতে চাই, বরিশাল জেলায় মোট 833টি ভোট কেন্দ্র রয়েছে, যার মধ্যে অতি গুরুত্বপূর্ণ যেটিকে ঝুঁকিপূর্ণ হিসেবে বলা হয় সে ভোট কেন্দ্রের সংখ্যা কিন্তু 255টি এবং অতি গুরুত্বপূর্ণ হচ্ছে সেক্ষেত্রে 236টি এবং এই জেলায় কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন করা হয়েছে প্রায় 16,000 আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, যার মধ্যে সেনাবাহিনীর সদস্য রয়েছে প্রায় 1400 থেকে 1500 জন, পুলিশ রয়েছেন মেট্রোপলিটন ও জেলা মিলিয়ে প্রায় 2700 জনের মতো এবং বিজিবি কাজ করবে প্রায় 14 প্লাটুন, নৌবাহিনী একটি জাহাজ কাজ করবে এবং তার সাথে সাথে 60 জন কিন্তু নৌবাহিনীর পক্ষ থেকে কাজ করবে। আমরা যেমনটা জানতে পেরেছিলাম কোস্টগার্ডের 5টি ইউনিটে প্রায় 150 জন সদস্য কিন্তু এই নদীবেষ্টিত পুরো দক্ষিণা বরিশালকে তারা ঢেকে রাখতে চায় নিরাপত্তা বলের মধ্যে। এবং সবচেয়ে বড় বিষয় যেটি, আইন শৃঙ্খলা বাহিনীর সবচেয়ে বেশি কাজ করছেন আনসার সদস্য, যাদের সংখ্যাটা 10,829 জন এবং এই আসনটিতে প্রার্থিতা করছেন 5 জন। আমরা রয়েছি বরিশাল সদর আসনে, এই আসনে প্রার্থিতা করছেন 5 জন। এছাড়া বরিশাল জেলায় 6টি সংসদীয় আসনে 36 জন প্রার্থিতা করছেন। এর মধ্যে ব্যারিস্টার ফুয়াদ রয়েছেন, তিনি বরিশাল 3 আসনে প্রার্থিতা করছেন। তার কিন্তু হেভিওয়েট প্রার্থী রয়েছেন, তার সাথে বিএনপির মনোনীত অ্যাডভোকেট জয়নুল আবিদিন। আর বরিশাল 5-এ বিএনপির যিনি উপদেষ্টার চেয়ারপারসন রয়েছেন অ্যাডভোকেট মুজিবুর রহমান সরোয়ার। তো সব মিলিয়ে আসলে আমরা বরিশাল থেকে আপনাদেরকে দেখাতে চাচ্ছিলাম যে নির্বাচনী সর্বশেষ। তো আমরা এই মুহূর্তে বরিশাল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আমরা যেতে চাই আমাদের গোপালগঞ্জে রয়েছেন সহকর্মী জয়ন্ত শিয়ালি, তার সাথে সরাসরি যুক্ত হতে চাই। রাত পোহালেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট, এই ভোটকে কেন্দ্র করে গোপালগঞ্জে যে সকল ভোট কেন্দ্রগুলো রয়েছে, গোপালগঞ্জে 3টি আসন, এই 3টি আসনে 397টি মোট ভোট কেন্দ্র রয়েছে। এই ভোট কেন্দ্রে কিন্তু বিকেল 5টার মধ্যে আমরা দেখেছি যে প্রতিটি ভোট কেন্দ্রে ব্যালট বাক্স সহ ভোটের যত সমস্ত উপকরণ রয়েছে সেই উপকরণ কিন্তু পৌঁছেছে। আমি এই মুহূর্তে রয়েছি টুঙ্গিপাড়ার একটি ভোট কেন্দ্রে, এটি গিমাডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্র। এই ভোট কেন্দ্রে আমরা এসে দেখেছি এখানে নিরাপত্তার কাজে যারা নিয়োজিত রয়েছেন তাদেরকে দেখেছি, তারা নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন। এছাড়াও প্রত্যেকটি কেন্দ্রে যে সিসি ক্যামেরা বসানো হয়েছে সেই সিসি ক্যামেরা আমরা এখানে দেখতে পেয়েছি। এছাড়াও নিরাপত্তা জোরদার করতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র্যাব সহ সাদা পোশাকেও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু এই নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছে। জেলা প্রশাসক এবং রিটার্নিং কর্মকর্তা যেটি জানিয়েছেন যে নিরাপত্তা জোরদার করতে যত ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সব প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। আমাদের ফেনীতে রয়েছেন আতিয়ার সজল, আমরা জানবো সেখানকার নির্বাচনের খবর। রাত পোহালেই বহুকাঙ্ক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনটিকে অনুষ্ঠিত করতে আমরা ইতিমধ্যে দেখেছি সারাদিন ব্যাপী যে সকল কেন্দ্র রয়েছে ফেনীর 3টি সংসদীয় আসনে 428টি কেন্দ্রে, সেই 428টি কেন্দ্রে কিন্তু নির্বাচনের সরঞ্জামাদি সহ সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা বাহিনীর কর্মীরা এবং যারা ভোট গ্রহণ কর্মকর্তারা রয়েছেন তারা কিন্তু স্ব কেন্দ্রে পৌঁছে গিয়েছেন এবং সে সকল স্ব কেন্দ্রের যারা অবস্থান করছেন তাদের যে অবস্থানটা কতটুকু সুরক্ষিত রয়েছে সেই বিষয়গুলো দেখতে কিন্তু সংশ্লিষ্ট কর্মকর্তারা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। আমরা এই মুহূর্তে আমরা চেষ্টা করব যে মোটামুটি মোহাম্মদ হেলাল উদ্দিন রয়েছেন আনসার কমান্ডিং অফিসার জেলার, তিনি এই একটি কেন্দ্রে আসছেন, তার সদস্যরা বা তার কর্মীরা এখানে যেভাবে রয়েছেন তারা আসলে আপনারা জানতে চাইব কি পরিমাণ নিরাপত্তা বা কি নির্বাচন নিয়ে আপনাদের প্রস্তুতিটা কেমন? অবাধ সুষ্ঠু নিরপেক্ষ একটি নির্বাচন উপহার দিতে
আনসার বাহিনীর সবচেয়ে একক ফোর্সের সবচেয়ে বৃহৎ একটি পরিকল্পনা করেছে। আমি ফেনী জেলায় 428টি ভোট কেন্দ্রে 5564 জন মোতায়েন করেছি। পাশাপাশি বাইরের আইন শৃঙ্খলা রক্ষার জন্য 13টি সেকশন স্ট্রাইকিং আনসার ব্যাটালিয়ন ফোর্স নিয়োজিত থাকবে এবং তাদের মনোবল চাঙ্গা রাখার জন্য আমরা তাদেরকে খাবার রসদ সরবরাহ করছি। আমার প্রত্যেকটা ভোট কেন্দ্রে পুরুষ মহিলা পাশাপাশি আমার 3টা করে অস্ত্র সহ তারা ডিউটি করার জন্য প্রস্তুত রয়েছে। আমাদের সকল কেন্দ্রে 428 কেন্দ্রে আমার সকল জনবল পৌঁছে গেছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। শুনছিলেন যে ওনাদের প্রস্তুতির কথা, শুধু আনসার নয়, এরকম এখানে বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি এবং র্যাব এবং এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব মিলে কিন্তু একটি সুষ্ঠু সুন্দর নির্বাচন করার জন্য যে ধরনের প্রস্তুতি দরকার সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে ফেনীর যে জেলা রিটার্নিং কর্মকর্তা রয়েছেন মনির হক তিনি জানিয়েছেন যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং নির্বাচনটি সুষ্ঠু সুন্দর করার জন্য কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যেকটি কেন্দ্র জুড়ে তারা নিয়েছেন, যাতে করে ভোটাররা তাদের ভোটাধিকার আগামীকাল নির্বিঘ্নে প্রয়োগ করে তাদের পছন্দের প্রার্থীকে বাছাই করে যাতে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করতে পারেন। সব মিলে রয়েছি আমরা। এখন চলে যাব পটুয়াখালীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মনির বাদল, সেখানকার পরিস্থিতি জানাবেন তিনি। আগামীকাল উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে পটুয়াখালীতে এসে জাতীয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে সাধারণ মানুষের ভিতর উৎসব আনন্দ বিরাজ করছে। আসলে রাত পহলেই নির্বাচন অনুষ্ঠিত হবে, সেজন্য আমরা দেখতে পাচ্ছি যে এই যে পটুয়াখালী যে 4টি আসন রয়েছে, 4টি আসনে কিন্তু ইতিমধ্যে যে নির্বাচনী যে সরঞ্জাম রয়েছে, এই সরঞ্জাম কিন্তু 513টি যে জেলায় যে কেন্দ্রগুলো রয়েছে এই কেন্দ্র ইতিমধ্যে পৌঁছে গেছে। এছাড়া যে পটুয়াখালী প্রতিটি কেন্দ্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের তরফ থেকে নেওয়া হয়েছে কঠোর নিরচ্ছন্ন নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি কেন্দ্রে কিন্তু 13 জন আনসার সদস্য, 2 জন পুলিশ সদস্য থাকবেন। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে র্যাব এবং সেনাবাহিনী কাজ করবে। এছাড়া পটুয়াখালীতে বিজেপি এবং যে রাঙ্গাবালি রয়েছে এই জায়গায় নৌবাহিনীও স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিভিন্ন জায়গায় টহল দিক থাকবে। আর পটুয়াখালী যেহেতু 4টি আসন রয়েছে, 4টি আসনে এখন পর্যন্ত কোথায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। 2-1টা ছোটখাটো ঘটনা ছাড়া বড় কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তবে পটুয়াখালী যে 4টি আসন রয়েছে, 4টি আসনে কিন্তু মোট ভোটার রয়েছে 15 লক্ষের বেশি ভোটার রয়েছে। আগামীকাল এই 15 লক্ষের বেশি ভোটার তাদের যে 4 জন যে প্রার্থী নির্বাচিত হবে তারা কিন্তু ভোট দিয়ে তাদেরকে নির্বাচিত করবেন। এছাড়া যে 513টি যে ভোট কেন্দ্র রয়েছে, ভোট কেন্দ্রে কিন্তু ইতিমধ্যে সকল সরঞ্জাম এসে পৌঁছেছে এবং ইতিমধ্যে কিন্তু যারা রিটার্নিং কর্মকর্তা রয়েছে এবং যারা প্রিসাইডিং অফিসার রয়েছেন তারাও তাদের কার্যক্রম শুরু করেছেন। এই ছিল পটুয়াখালী থেকে আমার কাছে যে নির্বাচনী তার সর্বশেষ। আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন দেশের বিভিন্ন জায়গা থেকে, পটুয়াখালী থেকে মনির হোসেন বাদল এবং এর আগে ফেনী থেকে আতিয়ার সজল এবং তার আগে গোপালগঞ্জ থেকে জয়ন্ত শিরালী এবং তার আগে আমাদের সঙ্গে আমাদের সহকর্মীরা যোগ দিয়েছিলেন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কী পরিস্থিতি এখন সে বিষয়ে আমাদেরকে তারা জানাচ্ছিলেন। এবং রোজা, আপনাকে যদি জানাই যে একটু আগেই আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছিলাম যে জামাতের পক্ষ থেকে এবং বিএনপির পক্ষ থেকে যে পাল্টাপাল্টি অভিযোগ, সেই অভিযোগগুলো কিন্তু শুরু হয়েছে। আমরা দেখতে পেয়েছি আজকে দুপুরের পর থেকে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহাদি আমিন তিনি বলেছেন যে সৈয়দপুরে যে ঘটনাটি ঘটেছে সেটি আসলে আপনার বিচ্ছিন্ন ঘটনা বলার সুযোগ নেই। আছেই ইমদাদ, কিন্তু শেষ মুহূর্তে আমরা যা দেখতে পাচ্ছি যে বেলা শেষে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কোনো ত্রুটি রাখতে চাচ্ছেন না। শেষ মুহূর্তেও তারা প্রস্তুতি নিচ্ছে, তারা শেষ মুহূর্তেও প্রস্তুতি নিয়েছে এবং সিএসি আজকে সকালে আমরা দেখেছি যে পর্যবেক্ষক এবং সাংবাদিকদেরকে যখন তিনি ব্রিফ করেছেন তখন তিনি বলেছেন যে ভোট গণনা এবং ভোট গ্রহণে স্বচ্ছতা রাখা হবে। ধন্যবাদ ইমদাদ। নির্বাচনের পরদিন সকালে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন বলেছেন, স্বচ্ছতার ভিত্তিতে ভোট গ্রহণ ও গণনা কার্যক্রম পরিচালনা করে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন উপহার দেবে কমিশন। সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে দেশি বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের ব্রিফিংয়ে সিসি আরও বলেন, নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ এবং সংবাদ সংগ্রহ করতে এখন পর্যন্ত ৪৫টি দেশের ৩৩০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং ১৬০ জন সাংবাদিক ঢাকায় পৌঁছেছেন। বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে দেশি বিদেশি পর্যবেক্ষক এবং সাংবাদিকদের ব্রিফ করে নির্বাচন কমিশন। এ সময় প্রধান নির্বাচন কমিশনার নির্বাচনের সার্বিক প্রস্তুতি তুলে ধরে জানান, স্বচ্ছতার ভিত্তিতে ভোট গ্রহণ ও গণনা কার্যক্রম পরিচালিত হবে। প্রথমবার আয়োজিত পোস্টাল ভোটে
ভোটের ব্যালট পেপার ইতোমধ্যে দেশে পৌঁছাতে শুরু করেছে জানিয়ে এএমএম নাসিরউদ্দিন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হবে। I wish to reaffirm the Election Commission's unwavering commitment to delivering a peaceful, credible and participatory election. Comprehensive security and coordination arrangements are in place with support of law enforcement agencies and the government of Bangladesh. The Election Commission's unwavering commitment to delivering a peaceful, credible and participatory election. প্রধান নির্বাচন কমিশনার বলেন, আন্তর্জাতিক পর্যবেক্ষক ও সাংবাদিকদের রিপোর্টেই উঠে আসবে নির্বাচনের প্রকৃত চিত্র। I trust that your observations and reporting will contribute meaningfully to transparency and democratic confidence. পরে প্রশ্নোত্তর পর্বে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ জানান, 13 ফেব্রুয়ারি সকালে সারা দেশ থেকে আসা ফলাফল গণনা করে আনুষ্ঠানিক ফল ঘোষণা করবে কমিশন। আওয়ামী লীগ অংশগ্রহণ না করলেও ভোটের হার কমবে না বলে মন্তব্য করেন তিনি। The initial results from each of the centers coming in slowly through informal means by early morning tomorrow, midnight to early morning tomorrow. Some even before that. Small centers, some even before that. But official results, compilation will be done the next morning. সরকার নির্বাচন কমিশনের উপর কোনো ধরনের প্রভাব বা হস্তক্ষেপ করেনি জানিয়ে নির্বাচন কমিশনার জানান, ভোট কেন্দ্র ঘিরে 3 স্তরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় নির্বাচন ও গণভোট নির্বিঘ্ন করতে নিরাপত্তার চাদরে ঢাকার রাজধানীর মোড়ে মোড়ে চলছে রোবাস্ট ও ফুট প্যাট্রোলিং। চেকপোস্ট বসিয়ে করা হচ্ছে তল্লাশি, নিষেধাজ্ঞা থাকায় আটকানো হচ্ছে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি। র্যাব মহাপরিচালক বলেছেন, জঙ্গি হামলার আশঙ্কা না থাকলেও সতর্ক রয়েছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। সামনে পিকআপ, পেছনে এপিসি, সাইরেন বাজিয়ে রাজধানীর অলিগলি থেকে শুরু করে প্রধান সড়কে বিজিবির টহল। নির্বাচনের সন্ত্রাসী দুর্বৃত্তরা যাতে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে সেজন্য বিশেষ এই রোবাস্ট পেট্রোলিং। শক্ত অবস্থানে রয়েছে সেনাবাহিনীও। চেকপোস্ট বসিয়ে চলছে তল্লাশি। ইসির নির্দেশনা অনুযায়ী নিষেধাজ্ঞা থাকায় আটকানো হচ্ছে মোটরসাইকেল ও ব্যক্তিগত গাড়ি। বের হওয়ার উপযুক্ত কারণ দেখাতে না পারলে জব্দ করা হচ্ছে গাড়ি। কেউ বিস্ফোরক বা আগ্নেয়াস্ত্র পরিবহন করছে কিনা সেজন্য তল্লাশি চালানো হচ্ছে। বিভিন্ন স্থানে চলছে টহল। নগরবাসীর সর্বোচ্চ নিরাপত্তায় সতর্ক সেনাবাহিনী। প্রতিটি ওয়ার্ডে, প্রতিটি কেন্দ্রের আশেপাশে আমাদের বর্তমানে টহল চলমান রয়েছে। এলাকার মধ্যে যাতে কোনো দুষ্কৃতিকারী ঢুকতে না পারে, কোনো অবৈধ অস্ত্র বা অবৈধ কোনো প্রকারের সরঞ্জাম নিয়ে যাতে এলাকায় প্রবেশ করতে না পারে এবং কোনো বড় ধরনের কোনো ইনসিডেন্ট না ঘটাতে পারে। চেকপোস্টের সঙ্গে মোবাইল ফুট পেট্রোলিং জোরদার করেছে পুলিশও। ভোট ঘিরে নিরাপত্তার ঝুঁকি না থাকলেও রাজধানীতে মোতায়েন হয়েছে 26,000 সদস্য। জনবল প্রায় 34,000, সেই 34,000-এর মধ্যে প্রায় 26,515 জন সদস্য কেবলমাত্র নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন দায়িত্বে মোতায়েন থাকবে। কোনো ধরনের হুমকি বা এরকম ঝুঁকির আশঙ্কা করছি না। আমাদের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে মোতায়েন রয়েছে র্যাব। চেকপোস্ট বসিয়ে তল্লাশির মাধ্যমে চলছে নজরদারি। বিকেলে রাজধানীর অতি ঝুঁকিপূর্ণ কেন্দ্র লালমাটিয়া মহিলা কলেজ ও রাজধানী উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। পরে সংবাদ সম্মেলনে মহাপরিচালক জানান, কোনো কেন্দ্রে ঝুঁকি নেই। ঝুঁকিতে আছে তারা যারা নির্বাচনে জাল ভোট ও কেন্দ্র দখলের চেষ্টা করবে। এইবার নির্বাচনে ঝুঁকি তাদের আছে যারা নির্বাচনকে ব্যাহত করতে চাবে, নির্বাচনে জাল ভোট দিতে যাবে, নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে, নির্বাচন কেন্দ্রে আক্রমণ করবে। এদেরকে বোধহয় প্রচণ্ড ঝুঁকির মধ্যে এবার পড়তে হবে। জঙ্গি হামলার যে থ্রেট, আমরা মনে করি কোনো থ্রেট নেই। নির্বাচনে ফলাফল মেনে নিয়ে নাশকতার চেষ্টা করা হলে কঠোর হাতে দমনের হুঁশিয়ারি দেন র্যাব মহাপরিচালক। সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন উৎসব মুখর করতে এবং যে কোনো সহিংসতা মোকাবিলায় তৎপর আইনশৃঙ্খলা বাহিনী দুর্গম পাহাড়ি এলাকায় এবং সীমান্তবর্তী ভোট কেন্দ্রগুলোতে মোতায়েন রয়েছে সেনাবাহিনী ও বিজিবি। হঠাৎ ভোট কেন্দ্রে হামলা, নাশকতায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। খবর পেয়ে মুহূর্তেই তৎপর আইনশৃঙ্খলা বাহিনী।
তবে এ ঘটনা বাস্তব নয়। সুষ্ঠু ভোট আয়োজনে যৌথ বাহিনীর মহড়া। বরিশালে নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো সহিংসতা এড়াতে কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। ভোটকে নির্বিঘ্ন করতে চলছে নানা তৎপরতা। অংশগ্রহণমূলক ভোট গ্রহণ নিশ্চিতে প্রশাসনের নিরাপত্তার চাদরে ঢাকা সারা দেশ। দুর্গম পাহাড়ি এলাকায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। ভোট কেন্দ্রে সার্বক্ষণিক পাহারায় আইনশৃঙ্খলা বাহিনী। সবাই যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যেতে পারে তার যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। বিভাগীয় শহর, বন্দর কিংবা গ্রাম, যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবিলায় কড়া নজরদারিতে র্যাব, বিজিবি সহ সেনাবাহিনী। নাশকতা এড়াতে মোড়ে মোড়ে চলছে তল্লাশি, করা হচ্ছে জিজ্ঞাসাবাদ। ভোট কেন্দ্রে অথবা কেন্দ্রের বাইরে যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ভোটকে সুষ্ঠু ও উৎসবমুখর করতে বিশেষ প্রশিক্ষণ ও মহড়ার আয়োজন করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোটের দিন অবৈধ আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরক দ্রব্য শনাক্ত করতে থাকবে বিশেষায়িত ডগ স্কোয়াড। আমাদের প্রতিটি ভোট কেন্দ্রের প্রতিটি কর্নারে এবং প্রতিটি গ্রামের প্রতিটি এলাকা আমাদের পেট্রোলিং এর আওতায় আছে। এদিকে দেশের সীমান্তেও সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। সীমান্তবর্তী ভোট কেন্দ্রগুলোতে বিশেষ পাহারায় রয়েছে বিজিবি। চাঁপাইনবাবগঞ্জে পদ্মার চরের 16টি ভোট কেন্দ্র ঘিরে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা। দুর্গম চরে নৌযান সহ বিকল্প যাতায়াত ব্যবস্থাও করা হয়েছে। ওমর ফারুক, সময় সংবাদ। নির্বাচনকে কেন্দ্র করে আসলে দেশের অন্যান্য অঞ্চলের নিরাপত্তার কি অবস্থা রয়েছে তা জানতে আবারও যুক্ত হচ্ছে ইমদাদুল হকের সাথে। ইমদাদ, আপনার কাছে সর্বশেষ কি খবর আছে? জি রোজা, আমরা যেটি দেখছিলাম প্রতিবেদনটি তো আমরা দেখছিলাম এবং এর আগেও আমরা দেখছিলাম যে সবাই বলছিলেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, প্রায় 10,000 আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা প্রস্তুত রয়েছে মাঠে, এবং 2,098 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং 697 জন আরও ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে শুধুমাত্র আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। এবং সিএসিও বলেছেন যে স্বচ্ছ এবং ভোট গণনা, ভোট গ্রহণ সবই স্বচ্ছ করার জন্য তারাও ব্যবস্থা গ্রহণ করেছে। আমরা আমাদের সহকর্মীদের কাছে যেতে চাই। আমাদের সহকর্মীরা এই মুহূর্তে রয়েছে চট্টগ্রামে, শফিকুল আলম এবং ব্রাহ্মণবাড়িয়া আছেন উজ্জ্বল চক্রবর্তী। আমরা শুরুতেই যাব শফিকুল আলমের কাছে। সারাদিন আসলে যে নির্বাচনী সামগ্রী বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে, এখন হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী তারা কিন্তু বিভিন্ন জায়গায় অর্থাৎ বিভিন্ন কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এখানে এসে চট্টগ্রামের এই যে জেলা স্টেডিয়াম মাঠ, এটা হচ্ছে কেন্দ্র মূল। এখান থেকে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বিভিন্ন জায়গায় কিন্তু যাচ্ছেন। আমরা একটু দেখানোর চেষ্টা করি যে ফায়ার সার্ভিসের কর্মীরা কিন্তু পাশেই দাঁড়িয়ে আছেন, অর্থাৎ অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলেই ফায়ার সার্ভিসের কর্মীরাও কিন্তু সেই যে ঘটনাস্থলে তারা যাবেন, সেজন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফায়ার সার্ভিসের একটি দল তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন এবং সেই দলটি কিন্তু বিভিন্ন জায়গায় কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটলে সেখানেই যাবে। তো আমরা সকাল থেকে দেখছি চট্টগ্রামের বিভিন্ন অলি গলিতে কিন্তু যে সেনাবাহিনীর টহল, র্যাবের টহল, বিজিবির টহল এবং বিভিন্ন পুলিশ বাহিনীর টহল আমরা দেখেছি। পুরো চট্টগ্রামে যে 16টি আসন রয়েছে সেই 16টি আসনকে ঘিরে কিন্তু প্রায় 40,000-এর বেশি আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মজুদ করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। আর সেখান থেকে কিন্তু প্রায় 27,000-এর মতো আনসার সদস্য রয়েছে। আমরা জানি রাখি প্রতিটি কেন্দ্রে অন্তত পক্ষে 16-17 থেকে 18 জনের বেশি আইন যে সদস্যরা কিন্তু নিরাপত্তার দায়িত্ব থাকবে, অস্ত্রধারী পুলিশ থাকবে, আনসার সদস্যরা থাকবে এবং সেই নিরাপত্তা বেষ্টনীকে কেন্দ্র করে কিন্তু আমরা চট্টগ্রামের বিভিন্ন যে শহরে ঢোকার যে প্রবেশ পথগুলো রয়েছে সে কাছে আমরা তল্লাশি চৌকি দেখেছি এবং সেখানে র্যাব, সেনাবাহিনীর পাহারা আমরা দেখেছি এবং তারা কিন্তু অর্থাৎ বলা হচ্ছে পুরো চট্টগ্রাম নগরীকে প্রায় 40,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয়ে কিন্তু নিরাপত্তা চাদরে ঢেকে রাখা হয়েছে এবং তল্লাশি কিন্তু বিভিন্ন জায়গায় চলছে। এবং সকাল থেকে কিন্তু বড় ধরনের কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, যদিও রওজানের দিকে গোলাগুলির একটি ঘটনা ঘটেছে এবং এই যে চট্টগ্রামের চন্দনায় সেই টাকা নিয়ে একটি লেনদেনের ঘটনা ঘটেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। এখন আমি চলে যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়ায় উজ্জ্বল চক্রবর্তীর কাছে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ব্রাহ্মণবাড়িয়ার 6টি নির্বাচনী আসনের 805টি ভোট কেন্দ্রে কিন্তু ইতিমধ্যেই ভোট
গ্রহণের যে সামগ্রী অর্থাৎ ব্যালট বাক্স, ব্যালট পেপার সহ যে সরঞ্জাম সেটি কিন্তু পৌঁছে গেছে ইতিমধ্যে। আমি আছি ব্রাহ্মণবাড়িয়া 6 আসনের বাঞ্ছানাপুর বালিকা উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্রে। এই কেন্দ্রে কিন্তু ভোট গ্রহণের যে সর্বশেষ প্রস্তুতি সেগুলো নেওয়া হচ্ছে, অর্থাৎ ভোটাররা যে লাইনে দাঁড়াবেন সেই সারিবদ্ধভাবে সেই লাইনগুলো নিশ্চিত করা হয়েছে। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে আনসার সদস্যরা এখানে দায়িত্ব পালন করছেন। আগামীকাল যেহেতু রাত পোহালি ভোট গ্রহণ শুরু হবে সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে। আপনাকে জানিয়ে রাখি ব্রাহ্মণবাড়িয়া আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কঠোর নিরাপত্তা প্রত্যেকটি ভোট কেন্দ্রে নেওয়া হয়েছে, অর্থাৎ 800 যে 5টি ভোট কেন্দ্র, প্রতিটি ভোট কেন্দ্রে কিন্তু নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রত্যেকটি ভোট কেন্দ্রে 13 জন আনসার সদস্য থাকবেন, প্রত্যেকেই কিন্তু 3 জন অস্ত্রধারী আনসার থাকবেন। আপনাকে জানিয়ে রাখি মোট 3,500 বেশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এই ব্রাহ্মণবাড়িয়া পুরো যে 6টি আসন আছে সেখানে কিন্তু দায়িত্ব পালন করবে। এর মধ্যে 40 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবেন, 3,500 বেশি কিন্তু এখানে যে পোলিং এজেন্টরা রয়েছেন, পোলিং অফিসাররা সেটি কিন্তু থাকবেন। এছাড়া কিন্তু এখানে যে প্রিজাইডিং কর্মকর্তা, যারা সহকারী প্রিজাইডিং কর্মকর্তা, সেটা কিন্তু তারা 3,300 বেশি থাকবেন এবং পুলিং অফিসার সহ যে ব্রাহ্মণবাড়িয়ার যে পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে প্রত্যেকটি ভোট কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটাররা যাতে নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারে সেই লক্ষ্যে কিন্তু তারা সব ধরনের পদক্ষেপ গ্রহণ করেছেন। কোনো ধরনের উস্কানি বা কোনো ধরনের কিছু খবর পেলে তাৎক্ষণিকভাবে তারা কিন্তু স্ট্রাইকিং যে ফোর্স আছে অর্থাৎ সেনাবাহিনী উজ্জ্বল চক্রবর্তীর সংযোগটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। উজ্জ্বল চক্রবর্তী যোগ দিয়েছিলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে এবং এর আগে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছিলেন শফিকুল আলম। রোজা, আমরা আমাদের সহকর্মীদের মাধ্যমে জানাচ্ছিলাম যে এখন আইনশৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা এবং নির্বাচনী সরঞ্জাম আদি কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে গেছে, প্রায় সবগুলো কেন্দ্রেই পৌঁছে গেছে। হ্যাঁ, একদম এমদাদ। আমরা সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তের নির্বাচনী সরঞ্জামের খবর জানছিলাম। এ বিষয়ে আরও খুঁটিনাটি জানাতে স্টুডিওতে যুক্ত হয়েছেন আমার আরেক সহকর্মী মাকসুম আলম খান। রোজা চৌধুরী, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা জানি যে এবার 300 আসনের মধ্যে 299টি আসনে আগামীকাল আসলে ভোটের প্রক্রিয়া যেগুলো রয়েছে সেই কার্যক্রম সম্পন্ন হবে। একটি আসনে একজন প্রার্থী মারা যাওয়ার কারণে সেই আসনটিতে ভোট প্রক্রিয়া পরবর্তীতে কার্যক্রমগুলো অনুষ্ঠিত হবে। আমরা এর আগে বিভিন্ন আসন নিয়ে কথা বলছিলাম। এর মধ্যে চট্টগ্রামে বিভাগের যে আসনগুলো রয়েছে 58টি আসন, সেই চট্টগ্রাম বিভাগের 58টি আসনের মধ্যে এর আগে আমরা ফেনীর জেলার একটি আসন নিয়ে কথা বলেছিলাম। আমরা ফেনীর যে আরও আসনগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলতে চাই। ফেনী 3 আসন নিয়ে এখন একটু কথা বলবো। ফেনীর 1 আসন নিয়ে এর আগে আমরা আলোচনা করেছি, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসের বিষয়ে সেখানে কথা হচ্ছে। ফেনী 2 আসনেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে। ফেনী 3 আসনে কিন্তু হেভিওয়েট প্রার্থী রয়েছেন বিএনপির একজন আব্দুল আউয়াল মিন্টু এবং তাকে চ্যালেঞ্জ জানাতেও রয়েছেন কিন্তু জামায়াতের একজন প্রার্থী। এবং আমরা এখানে যদি বলি যে ফেনী 3 আসনটি ফেনী জেলার সোনাগাজী উপজেলা এবং দাগনভূঞা উপজেলা নিয়ে গঠিত এবং এখানে মোট ভোটার 5,08,192 জন এবং এখানে মোট পুরুষ ভোটার 2,63,227 জন, নারী ভোটার রয়েছেন 2,44,965 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন 2 জন এবং পোস্টাল ভোট রয়েছে 16,038 জনের। এখানে মোট প্রার্থী রয়েছে কিন্তু 8 জন, তবে মোট প্রার্থী 8 জন হলেও এখানে কিন্তু মূল যে ভোটের মাঠে যে লড়াই সেই লড়াইটা কিন্তু হবে হচ্ছে আব্দুল আউয়াল মিন্টু, যিনি বিএনপির প্রার্থী, একজন হেভিওয়েট প্রার্থী, এবং তার সঙ্গে জামাতের যিনি প্রার্থী রয়েছেন তার মধ্যে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস কিংবা ভোটের মাঠে প্রচারণার মাঠে যেই সমীকরণ সেটিতে আমরা সেরকম আভাসই পেয়েছি। আব্দুল আউয়াল মিন্টু তিনি বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান, এর আগে তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ছিলেন এবং এবারের যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের এই যেই প্রার্থীদের মধ্যে যারা আসলে মানে সবচেয়ে ধনী প্রার্থী হিসেবে তিনি রয়েছেন এবং তার স্থাবর অস্থাবর সম্পদ মিলিয়ে যদি সেটার মূল্য ধরা হয় সেটা 600 কোটি টাকার বেশি, এমন তথ্যই কিন্তু আমরা জানতে পেরেছি। এবং তার আরও একটি তথ্য জানিয়ে রাখতে চাই, তিনি কিন্তু তার যে ছেলে রয়েছেন তিনি হচ্ছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি। সব মিলিয়ে বলা যায় তার রাজনৈতিক পরিচয়
কিংবা ব্যবসায়িক পরিচয় কিংবা তার পারিবারিক পরিচয়ের দিক থেকে আসলে ফেনীর যেই সাধারণ মানুষ রয়েছেন, ভোটাররা রয়েছেন, তাদের কিন্তু তার প্রতি একটা সফট কর্নারের জায়গা রয়েছে এবং তিনি এর আগেও কিন্তু মানে প্রথমবারের মতো তিনি জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি একজন হেভিওয়েট প্রার্থী এবং বিএনপি সমর্থিত এই প্রার্থীকে আসলে চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত রয়েছেন কিন্তু ফেনী 3 আসনের আরও একজন হেভিওয়েট প্রার্থী, তিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, এবার তিনি বাংলাদেশ জামাতে ইসলামের ব্যানারে তিনি লড়াই করছেন এবং প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। তিনিও একজন ব্যবসায়ী, তবে আব্দুল আউয়াল মিন্টুর জন্য তিনি চ্যালেঞ্জ জানাতে আসলে তিনি প্রস্তুত, তবে সেটি জেনেই বা সেটি বুঝেই কিন্তু তিনি প্রচারণার মাঠে আমরা দেখেছি বেশ কৌশলী একটা অবস্থান নিয়েছিলেন। সেটি হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে তিনি আলাদাভাবে বসেছেন আব্দুল আউয়াল মিন্টু এবং সেখানে তাদের সাথে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে আলাদাভাবে বসে তাদের মতো করে আসলে প্রচারণা এবং তাদের কাছে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন এবং সেখানকার শিল্প বাণিজ্য এই বিষয়গুলো নিয়ে তিনি তুলে ধরেছেন, নানা রকম প্রতিশ্রুতি দিয়েছেন এবং একই সঙ্গে রেমিটেন্সের বিষয়ে তিনি কথা বলেছেন। ফেনী 3 আসলে মোটামুটি বলা যায় যে এই দুইজনের মধ্যে আসলে ব্যাপক একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের গুঞ্জন শোনা যাচ্ছে। এইবার আমরা ফেনী 3 আসন সম্পর্কে জানলাম, ফেনী 3টি আসন সম্পর্কে মোটামুটি আমরা আলোচনা করেছি এর আগে। আমরা এবার ঢাকার বেশ কয়েকটি আসন নিয়ে একটু কথা বলতে চাই। ঢাকায় আমরা জানি ঢাকায় যে 20টি আসন রয়েছে, এই 20টি আসনের মধ্যে কিন্তু বেশ কয়েকটি জায়গায় অনেক হেভিওয়েট প্রার্থী রয়েছেন এবং একাধিক হেভিওয়েট প্রার্থীর ওই নির্দিষ্ট আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের গুঞ্জন পাওয়া যায়। আমরা ঢাকা 2 আসনের কিছুক্ষণ আগে দেখছিলাম বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী আমানুল্লাহ আমান, তিনি কিন্তু ঢাকা 2 আসন থেকে লড়ছেন এবং তাকে চ্যালেঞ্জ জানাতে আমরা দেখছি জামায়াতে ইসলামের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, তিনি ঢাকা জেলা দক্ষিণ শাখার নায়েবে আমির মাওলানা মোহাম্মদ আব্দুল হক, তিনি কিন্তু তাকে আমানুল্লাহ আমানকে আসলে চ্যালেঞ্জ জানাতে একেবারে প্রস্তুত এবং ওই আসনে দেখা যায় যে 2 হেভিওয়েট প্রার্থী আসলে ভোটারদের নানা রকম প্রতিশ্রুতি দিয়েছেন এবং ভোটাররা আসলে কাকে বেছে নেবেন সেই বিষয়ে কিন্তু নানা রকম ছক করছেন এই ঢাকা 2 আসনে। ঢাকা 3 আসনে বিএনপির আরও একজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন গয়েশ্বর চন্দ্র রায়, তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, তৃতীয়বারের মতো জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছেন। 1991 সালে প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বছরে আয় প্রায় তার 17 লাখ টাকা তিনি দেখিয়েছেন এবং এই আসনটিতে গয়েশ্বর চন্দ্র রায়কে কিন্তু চ্যালেঞ্জ জানাচ্ছেন মোহাম্মদ শাহিনুর ইসলাম, বাংলাদেশ জামায়াতে ইসলামের একজন সক্রিয় নেতা তিনি এবং বর্তমানে দলটির কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণের আমির। জাতীয় সংসদ নির্বাচনে এটি তার প্রথম অংশগ্রহণ এবং পেশায় তিনি শিক্ষক এবং বছরে আয় প্রায় 5,10,697 কোটি টাকা তিনি দেখিয়েছেন। এবং আমরা যদি ঢাকা 6 আসনের কথা বলি, এটিও কিন্তু বেশ আলোচিত একটি আসন, কারণ ইশরাক হোসেন যিনি ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র এবং তিনি বেশ আলোচিত এবং রাজনীতির মাঠে আমরা দেখেছি এবার নির্বাচনের প্রচারণার মাঠে তিনি বেশ অ্যাক্টিভ ছিলেন। বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য সাদেক হোসেন খোকার জ্যেষ্ঠ পুত্র, যেটা কিছুক্ষণ আগে বললাম, সংসদ নির্বাচনের প্রথম অংশগ্রহণ করছেন, পেশায় ব্যবসায়ী প্রকৌশলী, বছরে আয় প্রায় 85,50,000 টাকা এবং তিনি ভোটারদের কিন্তু নানা রকম প্রতিশ্রুতি দিয়েছেন এবং শেষ মুহূর্তে আসলে আগামীকাল ভোট এবং তাদের এই প্রতিশ্রুতিগুলো মাথায় রেখে আসলে ভোটাররা ভোট কেন্দ্রে যাবে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। তো এই ছিল নির্বাচনের সময়ের এখনকার আয়োজনে, সঙ্গেই থাকুন।